আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেল থেকে আমি শশী বলছি। আজকে একদমই মন ভালো নেই। কয়েকদিন ধরেই দেশের যা পরিস্থিতি, সবসময় আসলে মনটা খারাপ লাগছে। মোবাইলে যেগুলা ভিডিও দেখতেছি, দেখে দেখে আসলে চোখের কোণায় যেন কোথায় কান্না চলে আসতেছে। আসলে আমাদের তো কিছুই করার নেই, সাধারণ মানুষ আমরা। তবে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এমন দেশ আসলে আমরা কখনোই আশা করিনি। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এরকম দেশ আমরা কখনোই আশা করিনি। দেশের এত বিশৃঙ্খলা, এত মেধাবী ছাত্ররা জীবন দিচ্ছে, আসলে তরতাজা প্রাণগুলা জ্বরে যাচ্ছে। আসলে আমি নিজেও একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা আসলে শেষ হয়ে গিয়েছে। আমার বয়স আরও 2-3 বছর আছে চাকরির। আমার নিজের ক্ষেত্রেও আমি বলতে পারি, বা আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলতে পারি যে এটা আসলে কোটাটা বাতিল করা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি যখন 12 থেকে 13 সালে আমি যখন প্রাইমারিতে নিয়োগ পরীক্ষা দিয়েছি, তখন আমি 2বার ভাইভাতে গিয়েছি। তো আমার তো কোনো কোটা নেই, ভাইভাতে যাওয়ার পরেও আমার চাকরি হয় নাই। তো আমার যেহেতু চাকরি তেমন কোনো আগ্রহ ছিল না, বা প্রয়োজনও তেমন ছিল না, মানে না করলেও চলবে, চাকরি করে খেতে হবে এরকম কোনো কিছু না। তারপরেও আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স করেছি। তো আমার ইচ্ছে ছিল যে আমি আমার পড়াশোনাটাকে কাজে লাগাই। তো তারপরে আমার বাবা যেহেতু প্রাইমারি স্কুলে হেড টিচার, আমি চেষ্টা করেছিলাম যে আমি 2বার ভাইভাতে গিয়েছি, রিটেনে অ্যালাউ হয়েছিলাম। কিন্তু আমার কোটা না থাকার কারণে, বা আমার কোনো সাইডে মামা খালা না থাকার কারণে আসলে আমার চাকরিটা কোনো কারণে হয় নাই। আজকে যদি আমার কোটা থাকতো তাহলে বা হতো। কিন্তু যাদের মেধাবী ছাত্র যারা আছে, ওরা কিন্তু জড়ে যাচ্ছে যে যদি নিজের মেধা দিয়ে যদি চাকরি না হয়, তো কোটা দিয়ে যারা দেখা গেল যে বাচ্চাদের 1 বা 2 এর ক্লাসের বাচ্চাদেরই পড়াইতে পারে না, এরকমই আমি আমার নিজের চোখে দেখেছি। আমার এলাকাতেই আছে বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু দেখা গেল যে 1 আর 2 এর বাচ্চাগুলাই পড়াইতে পারে না, ওদের চাকরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের অনেক চেষ্টার পরেও কিন্তু চাকরি হচ্ছে না। তো ভবিষ্যতে আমার সন্তানদের ক্ষেত্রেও কিন্তু এটা আসলে খুব বেশি প্রয়োজন। কিন্তু এই যে রাস্তার মধ্যে যেসব মেধাবী ছাত্ররা এত কষ্ট করতেছে, দেখে আসলে কলিজাটা কেঁপে উঠে, যে ওদের মা বাবার মন কেমন লাগতেছে, যে ওরা রাস্তার মধ্যে খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই, এই রৌদ্রের মধ্যে, এত গরমের মধ্যে ওদের জীবন আসলে কত কষ্ট হচ্ছে। তো আমাদের দেশ যে চালাচ্ছে, আমি সেই সরকারের উদ্দেশ্যে বলবো, আপনি নিজেও একজন মা, আমিও একজন মা, তবে যে মায়ের কুল খালি হচ্ছে, সে মাই বুঝতেছে যে সন্তান হারানোর বেদনা কতটুকু। তো আপনার কলেজাতে লাগা উচিত যে যে এই এই বাচ্চাগুলা যে মারা যাচ্ছে, বা আমার ভাইয়েরা যে মারা যাচ্ছে, ওদের জন্য আসলে কিছু করা উচিত। কিন্তু আমরা সাধারণ মানুষ তো কিছু করতে পারছি না, কিন্তু আপনি চাইলেই তো করতে পারেন। এগুলা বন্ধ করেন, এগুলো আসলে আর দেখা যাচ্ছে না। আমার ভিডিওটা জানি না কেউ দেখবে কি না। তো যদিও কেউ দেখে, তাহলে আমি আমার নিজে থেকে বলবো যে এগুলো আসলে বন্ধ করা উচিত। এগুলো আসলে সহ্য করার মতো না। মা বাবার মন, এই যে রংপুরে দেখলাম আবু সাইদ নামে একটা মেধাবী ছাত্র আসলে জীবন দিয়ে দিল। ওর বোনের আর্তনাদ দেখে আমি আসলে ফোনটা খুললেই এগুলো আসে, মনে হয় যে কান্না করি এগুলা দেখে। মানুষ ওরা কিভাবে সহ্য করতেছে, আল্লাহ যেন ওদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। ধৈর্য তো ধরতেই হবে, কিছু তো আর করার নেই। সরকারের উপর দিয়ে তো যাওয়াও যাবে না। আর পুলিশের এত ক্ষমতা, আসলে সবার সামনে গুলি দিতেছে। ওদেরকে এই অনুমতি সরকার না দিলেও পারতো, কারণ ওরা দেশের একটা অংশ, ওদেরকে দিয়েই কিন্তু সরকার। তো এরাই যদি এই অবস্থা হয়, তাহলে দেশ কিভাবে চলবে? এই বিষয় নিয়ে আসলে মনটা ভীষণই খারাপ, কিন্তু কিছু তো করার নেই। শুধু মোবাইলে টিভিতে দেখি, কিছু তো আর করতে পারবো না। তো এই ভাইগুলা আমার জন্য করতেছে, আমার বাচ্চাদের জন্য করতেছে, ভবিষ্যৎ প্রজন্মর জন্য করতেছে, এবং ভালো করতেছে। ন্যায্য বিচার এগুলা, এটা মেনে নিলে কি হয়, যারা মুক্তিযুদ্ধ করেছে, প্রায় 50 বছরেরও বেশি হয়ে গিয়েছে, ওদের আসলে ওদের বাচ্চা কাচ্চা তো পাচ্ছে, ওদের নাতিপুতি সহ পাচ্ছে, কেন এই অবিচার আসলে? আর যারা মেধাবী ছাত্র, ওরা কিন্তু ঝরে যাচ্ছে, ওরা ইচ্ছা করলেও একটা সরকারি চাকরি পাচ্ছে না।
আমার ছোট ভাইটা ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংও পড়াশোনা শেষ করেছে, কিন্তু এখন দেখা গেল যে চাকরির জন্য খুব বেশি হতাশা যে একটা সরকারি চাকরি হবে কি না। কিন্তু দেখা গেল যে যাদের কোটা আছে তারা কিন্তু মানে নাম্বার কম পেয়েও ওদের চাকরি হচ্ছে। যারা মেধাবী ছাত্র আছে, আমার ভাইটা কয়েকদিন পরপরই পরীক্ষা দেয়, কিন্তু আসলে কোনো কাজই হচ্ছে না। কিন্তু ও প্রায় সময়ই যে একটু বিরক্ত হয়ে যায় আর হতাশা কাজ করতেছে যে জীবনটা এখনও সেটেল হলো না। তো আমি প্রায় সময় বোঝাই যে একটু ধৈর্য ধরতে হবে, কিছু তো আর করার নেই, চেষ্টা করলেই হবে। আর এখন তো মেধা দিয়েও কোনো কাজ হয় না, যাদের কোটা আছে বা যাদের পরিচিত মামা কাল্লু আছে তাদেরই কিন্তু চাকরি হয়। আর সরকারি চাকরি তো সোনার হরিণ। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার খুব কষ্ট লাগে যেসব ভাইয়েরা আমার রাস্তার মধ্যে এরকম কষ্ট করতেছে, ওদের মা বাবাদের মন আসলে কেমন লাগতেছে আমি আমার নিজে থেকে বুঝি। আমার বাচ্চা কাচ্চা যদি এরকম বা আমার ভাইয়েরা, নিজের ভাইয়েরা যদি এরকম রাস্তার মধ্যে এরকম মৃত্যুর মুখে যেহেতু আসলে কেমন লাগতো আমি নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারি। কিন্তু যেতে তো হবেই, নিজের অধিকার আদায় করতে হবে। আর আমাদের সরকার তো এরকম অবৈধ সরকার, আসলে কোনো দেশেই এরকম না, কিন্তু আমাদের ভাগ্য করে এরকম একটা দেশে জন্ম নিয়েছি। কিছুই করার নেই, আসলে আমাদের ঘরে বসে আফসোস করা ছাড়া আর এগুলা দেখা ছাড়া আসলে কিছুই করার নেই। এগুলো আসলে সহ্য হয় না, এখন আর সহ্য করার মতো না। কলিজাটা কেঁপে উঠে আসলে এগুলা মারামারি দেখলে রাস্তার মধ্যে। যাই হোক, সংসারের কাজগুলো করে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাইক্রো ওভেনটা বাচ্চারা এটা সেটা গরম করতে দিয়ে অনেক বেশি নোংরা করে ফেলেছে, মাইক্রো ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এটা হলো গিয়া ড্রয়িং আর ডাইনিং রুমের মাঝখানে হলো এই পার্টিশনটা দেওয়া আর কি। তো এটাও একটু মুছে নিতেছি, এত বেশি ময়লা আসে বাসায়, আর এখন যেন কোনো কিছুই করতে ভালো লাগে না, মানে একটা অস্থিরতা কাজ করে। বাসায় একদম বন্দি হয়ে গিয়েছি, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে, একদম বন্দি হয়ে গিয়েছি, কোনো কিছুই করতেই ভালো লাগে না। আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো তাহলে আমিও যেতাম ওদের সাথে, কেননা আমিও কিন্তু আমারও পড়াশোনা যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমার কিন্তু এখনও চাকরির বয়স আছে, আরও 2 বছরের মতো আছে চাকরির বয়স। আমি চেষ্টাও করছি, কিন্তু চেষ্টা করে তো কোনো লাভ নেই। আমি টাকা পয়সা অনেক মাইর খেয়েছি, কেননা নিজের যখন আমি যখন নিজের মেধা দিয়ে গিয়েছি বাইবাতে, তখন যখন আমার চাকরি হয় নাই তখন আমি টাকা দিয়েও চেষ্টা করেছি, তো হয় নাই, হয়তো বা আমার ভাগ্যে কপালে ছিল না, এর জন্য হয় নাই। তো এই যে ওয়াশিং মেশিনটা আমি ডাইনিং রুমেই রেখেছি, তো ওয়াশিং মেশিনটা উপরে আমি কিছু দেই নাই, অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, আমি মুছে নিয়েছি। এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি আমার যেগুলা কথা বলেছি এগুলার আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি কই মাছ নিয়েছি, কই মাছ ভাজি করে নিব, আর কয়েকটা দিয়ে আমি একটু করে তরকারি রান্না করে নিব, কেননা আমি যেহেতু খাবারটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি, অল্প করে রান্না করি যাতে শেষ হয়ে যায় আর কি, নষ্ট করে তো লাভ নেই। তো এই যে পাশের চুলায় আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই মাছটা দিয়ে আমি তরকারি রান্না করে নিব। কয়েকটা ডাটা দিব, 2-3টার মতো ডাটা দিব, ডাটা দিয়ে এই মাছটা দিয়ে আমি ভুনা করে নিব আর কি। আর 3-4টার মতো মাছ ভাজা করে নিব। পরে রাতের বেলা যদি আবার কিছু করতে হয় তাহলে করে বাচ্চাদেরকে দিয়ে দিব আর কি, ডিম ভাজাটা যা করে ওদেরকে দিয়ে দিব। তো রান্নাঘরের কাজগুলোও করে নিয়েছি, আর সবগুলা রুমই কিন্তু গুছিয়ে নিয়েছি। তো সংসারের কাজগুলো প্রায়ই শেষ, একদম বাসায় বসে থেকেও ভালো লাগে না, শুধু টিভির মধ্যে এগুলো দেখি আরও অস্থির লাগে, কিন্তু কিছুই করার নেই আসলে।
তো এই যে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই মাছ ভাজাটা এখন হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর বাচ্চাদেরকেও টেবিলে খাবারটা দিয়ে দিব, সবগুলো এখন টেবিলে নামিয়ে নিব আর কি। টেবিলে দিয়ে দিব, বাটির মধ্যে নামিয়ে নিব। তো তরকারিটাও হয়ে গিয়েছে, তরকারিটাও আমি বাটির মধ্যে নামিয়ে নিব। তো কই মাছটা যেহেতু ছোটো ছিল, তেমন অতিরিক্ত যে একটা গন্ধ আসে বা চাষির কই মাছগুলার এরকম কোনো গন্ধ আসে নাই। তো কই মাছটা কিন্তু খুব ভালো লেগেছে, যেহেতু ছোটো বলেছিল তো দেশি কই মাছ, তো ভালোই লেগেছে মোটামুটি। আর বড় কই মাছগুলা কেমন জানি একটা গন্ধ আসে, ওটা আসলে খেতে পারি না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।